আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি শবনম বুবলি। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নিজামীর ফাঁসি বহালের প্রতিবাদে জামাতের হরতাল শুরু, কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। দণ্ড বহালে স্বস্তি অ্যাটর্নি জেনারেলের। রায়ে সন্তুষ্ট আওয়ামী লীগের, রায় দ্রুত কার্যকরের দাবি মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের। দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল। বেগম জিয়ার ব্যক্তিগত সংকট সমাধানে আলোচনার সুযোগ নেই বলেছেন হানিফ। বিএনপির পক্ষে জনসমর্থন দেখে সংলাপ নাকচ করছে সরকার, মন্তব্য রিজভীর। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত সংবাদ। মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে জামাতের ডাকে শুরু হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। এখন পর্যন্ত রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি কর্মসূচির সমর্থনে কোথাও কোনো মিছিলও বের হয়নি। রাজধানীর রাস্তাগুলোতে যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে গাড়ির সংখ্যাও। গণপরিবহনের পাশাপাশি চলছে ব্যক্তিগত গাড়িও। হরতালকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বন্ধে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশের বাড়তি সদস্য। পাশাপাশি সাজোয়া যানেরও টহল রয়েছে। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড গতকাল বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রতিবাদে হরতাল দিলেও মাঠে দেখা যায়নি জামায়াতের কোনো নেতাকর্মীকে। এদিকে হরতালের নামে নাশকতাকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সকালে রাজধানী পল্লবীতে ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক চক্রান্তকারীদের সঙ্গে যুক্ত হয়ে দেশীয় চক্রান্তকারীরা দেশকে ধ্বংসের পায়তারা করছে। এই দেশে কোনো জঙ্গি নেই বলে আবারও ঘোষণা দেন তিনি। জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালে যানবাহনে আগুন দিলে, ভাঙচুর করলে বা সাধারণ মানুষের ক্ষতি করলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। টঙ্গী ইজতেমায় কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। এর আগে মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রাখে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ রায় দেন। ফাঁসির দণ্ড বহাল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। তবে রায়ের রিভিউ করা হবে কিনা সে সিদ্ধান্ত মতিউর রহমান নিজামী নেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। ৭১ মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে 4টি অভিযোগে ফাঁসির আদেশ এবং 4টি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন মতিউর রহমান নিজামী। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ মতিউর রহমান নিজামীর আপিল আংশিক মঞ্জুর করে রায় ঘোষণা করেন। এতে মুক্তিযোদ্ধাদের ইসলামের শত্রু আখ্যা দিয়ে নিশ্চিহ্ন করার প্ররোচনা, সংখ্যালঘু সম্প্রদায় নিধন এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও সিভিল সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগে দেয়া ফাঁসির আদেশ বহাল রাখে। ফাঁসির একটি অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। 2, 4, 6 and 16 এতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল। তার ভিতরে একটিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আর বাকি 3টিতে তাকে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। যে বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে তার যে ভূমিকা, তার যে দায় দায়িত্ব, সেটা আজকে প্রতিষ্ঠিত হলো। তারা রিভিউর একটা সুযোগ পাবেন যদি তারা রিভিউ ফাইল করেন। হ্যাঁ, এবং তারা যদি রিভিউ ফাইল না করেন তাহলে এটা কার্যকর করতে কোনো অসুবিধা নেই। এদিকে আপিল বিভাগ রায় দেয় তা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে জানালেন নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বিচারকের যে দণ্ড দিয়েছেন, আইনজীবী হিসাবে আমাদের সেটাই মেনে নিতে হবে। এই মুহূর্তে রিভিউ করব কি না এটা বলা যাচ্ছে না, কেননা মৌলানা সাহেব নিজামী সাহেব এও ভাবতে পারেন যে পূর্ববর্তী যারা রিভিউ করেছেন তাতে কোনো যখন ফলাফল হয়নি আর রিভিউ করে কি লাভ হবে। এটা সম্পূর্ণ আমাদের যে ক্লায়েন্ট তার উপর নির্ভর করছে এবং আদালত সে সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে বিচার দিয়েছে। কিন্তু ভবিষ্যৎ ইতিহাস যা বলবে যে সাক্ষ্য প্রমাণগুলো দেওয়া হয়েছে সত্যিকার অর্থে সেগুলো সঠিক ছিল কিনা, না সেগুলো বানোয়াট ছিল। এ পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের যতগুলো মামলার কার্যক্রম শেষ হয়েছে, মতিউর রহমান নিজামীর মামলাই ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগ মিলিয়ে সময় লেগেছে সবচেয়ে বেশি। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের যাদের বিরুদ্ধে ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল তাদের মধ্যে দলের আমির এবং সেক্রেটারি জেনারেল সহ প্রায় সবার বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হলো।
এর মধ্যে 3 জনের বিরুদ্ধে ফাঁসির দণ্ড এরই মধ্যে কার্যকর করা হয়েছে এবং একজন ভোগ করছেন আমৃত্যু কারাদণ্ড। বাকি আছে শুধু মীর কাশেম আলী, মাওলানা আব্দুস সোবহান এবং এটিএম আজহারুল ইসলামের আপিল কার্যক্রম। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক এক প্রতিক্রিয়া জানিয়েছেন, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে মতিউর রহমান নিজামীর রিভিউ সিদ্ধান্ত নেয়া না নেয়ার উপর নির্ভর করছে তার দণ্ড কার্যকরের প্রক্রিয়া। এদিকে নিজামীর ফাঁসির দণ্ড বহাল রাখায় সন্তোষ জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান চিহ্নিত বাকি যুদ্ধাপরাধীরও বিচারের আওতায় আনার দাবি জানান। তাদের বিচার হচ্ছে, বিচারের রায় আমরা পেয়েছি, এখন ইনশাল্লাহ কার্যকর করার অপেক্ষায় থাকবে। 125 জন, এই 95 জন অপরাধী এবং তার সঙ্গে আরো যদি কেউ যুক্ত হয় তার সঙ্গে বিচারের জন্য আমরা আগামী 26 তারিখে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আহ্বান জানাবো। খালেদা জিয়াকে বলতে চাই, তিনি গতকালকে বলেছেন আসুন আলোচনায় বসি। কিসের আলোচনা? কার সাথে আলোচনা? যে আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তার সাথে কোনো আলোচনা হতে পারে না। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে প্রসিকিউশন, আইনজীবী সহ মুক্তিযোদ্ধারা। এদিকে কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব রায় কার্যকরের দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো, অপরাধ করে যে কেউ দাম্ভিকতা দেখিয়ে কিছুই তাকে করা যাবে না, এ কথা অনেক সময় বলতো, সেই অধ্যায়ের অবসান হলো এবং বিচার বিভাগের ইতিহাসে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। নিজামী ছিল আইসিএস এর প্রধান, ইসলামী ছাত্র সংঘের প্রধান, এবং এই ইসলামী ছাত্র সংঘেরই বাই প্রোডাক্ট তাদেরই সৃষ্টি হলো আল বদর আল শামস। আমরা যে বিচারহীনতার সংস্কৃতি থেকে ধীরে ধীরে বেরিয়ে এসেছি, তারই একটি ধারাবাহিকতা, এবং আমরা অত্যন্ত খুশি এমন একজন ব্যক্তির আজকে সাজা উচ্চ আদালতে বহাল থাকলো, যিনি 71 সালে তরুণ সম্প্রদায়কে বিভ্রান্ত করেছেন। আমরা রণাঙ্গনে মুক্তিযুদ্ধের রায়ে সন্তুষ্ট। আপনার মাধ্যমে সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, মুক্তিযোদ্ধারা অনতি বিলম্বে তার গলায় ফাঁসি রশি লাগিয়ে তার রায় কার্যকর করে জাতিকে দ্রুত কলঙ্কমুক্ত করা হোক। নিজামীর আর কিন্তু রিভিউয়ের বাইরে আর কিন্তু কোনো আইনগত আর কোনো অধিকার নেই। আমরা প্রত্যাশা করছি রিভিউ খারিজ হয়েও অবিলম্বে এই মতিউর রহমান নিজামীর যে ফাঁসির রায় হয়েছে সেই ফাঁসির রায় কার্যকর করা হবে। শুধু নিজের স্বার্থের কথা না ভেবে দেশ ও মানুষের সেবায় মেধাবী শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি আহ্বান জানান, শুধু রাজধানী কেন্দ্রিক নয়, পুরো বাংলাদেশের উন্নয়নে সরকারের লক্ষ্য বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের 166 জন নির্বাচিত মেধাবী শিক্ষার্থীর হাতে 2011 ও 2012 সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক সম্মান পর্যায়ের প্রতিটি অনুষদের সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের এই পদক দেওয়া হচ্ছে 2006 সাল থেকে। পরে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার বহুমুখী বিস্তার এবং গবেষণাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষকদের মর্যাদা সবার উপরে উল্লেখ করে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে এই স্বর্ণপদকটা কিন্তু শুধু পদক না, এটা একটা দায়িত্ব, দেশের প্রতি দায়িত্ব, মানুষের প্রতি দায়িত্ব। শুধু নিজের দিকে তাকালে চলবে না, নিজের জীবন জীবিকা ভোগ বিলাস কি পেলাম না পেলাম সেই হিসাব করলে চলবে না। কতটুকু আমরা তাদের জন্য করতে পারলাম, দিতে পারলাম, মানুষকে কতটুকু দিলাম, সেটাই আমাদের কাছে বিবেচ্য বিষয়। শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর থেকেই এদেশকে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু কোনো কিছুই ব্যাহত করতে পারেনি অগ্রযাত্রা। আমাদের যে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা কিন্তু শুধু রাজধানী ভিত্তিক না, আমরা একেবারে গ্রাম পর্যায় থেকেই উন্নতি করতে চাচ্ছি। যে কারণে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন ইতিমধ্যে অর্থনৈতিকভাবে যে উন্নতিটা আমরা করতে পেরেছি, এখানে কিন্তু আমরা এই গ্রামের অর্থনীতি এবং রাজধানীর অর্থনীতির মধ্যে বৈষম্যটা কিন্তু আমরা কমিয়ে এনেছি। 2015-র প্রথম 3 মাস বিএনপি জামাতের জ্বালাও পোড়াও না হলে দেশ আরও এগিয়ে যেত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়া ব্যক্তিগত সংকটে ভুগছেন।
তার সমাধানে আওয়ামী লীগের পক্ষ হতে আলোচনার কোনো সুযোগ নেই বলেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বুধবার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে এক যৌথ সভা শেষে এ মন্তব্য করেন তিনি। আরেক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনার 3টি পূর্ব শর্ত দিয়েছেন। 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভার আয়োজন করে আওয়ামী লীগ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ইজতেমার কারণে 10 জানুয়ারি জনসভা 11 জানুয়ারি সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হবে। এরপর এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বেগম জিয়ার সমালোচনা করে বলেন, তার সঙ্গে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। সংকট হচ্ছে পাকিস্তানি খালেদার মধ্যে, তার মধ্যে সংকট আছে। এখন কোনো ব্যক্তির মনের সংকট দূর করার জন্য তো আর সরকার বসে নেই বা আওয়ামী লীগ এটা বসতে পারে না। একদিকে সন্ত্রাসী কর্মকাণ্ড, আরেকদিকে এই যুদ্ধাপরাধীদের সঙ্গ নিয়ে তাদেরকে রক্ষার জন্য দেশবিরোধী ষড়যন্ত্র করবেন, তার সঙ্গে আর কি সংলাপ হতে পারে। এইদিকে সকালে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দাবা প্রতিযোগিতার পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগও সমঝোতা চায়, তবে সেক্ষেত্রে মেনে নিতে হবে 3টি শর্ত। বিএনপিকে সমঝোতার স্বার্থে পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সুরে কথা বলা বন্ধ করতে হবে। 15ই আগস্টে ভুয়া জন্মদিনের কেক কাটা বন্ধ করতে হবে বেগম জিয়াকে, তাহলে সমঝোতা হতে পারে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, আলোচনার চিন্তার আগে বেগম জিয়াকে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে মিথ্যাচারের জন্য ক্ষমা চাইতে হবে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জনসমর্থন দেখে সরকার সংলাপের বিষয়টি নাকচ করে দিয়ে আবোল তাবোল বকছে বলেছেন বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রিজভী আহমেদ। বুধবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। এই সময় তিনি বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে গুম খুনের পথ বেছে নিয়েছে আর তা এখনও অব্যাহত রেখেছে। বলেন, বিরোধী দলকে চাপে রাখতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির পরও নেতাকর্মীদের গ্রেফতার করছে। সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর বিষয়েও সমালোচনা করেন রিজভী। অভিযোগ করেন, বিএনপির সিনিয়র নেতাদের দল থেকে দূরে রাখতে সরকার এই পরিকল্পনা হাতে নিয়েছে। অন্যদিকে পরপর 2 বছর সহিংসতার মধ্যে কাটলেও এবার শান্তিপূর্ণ পরিবেশে 5 জানুয়ারি পালনকে বিশ্লেষকরা বড় 2 দলের পরিপক্কতার লক্ষণ হিসেবে দেখছেন। তবে কেউ কেউ মনে করেন, আপাত শান্ত রাজনৈতিক পরিস্থিতি শাসকদের জন্য ইতিবাচক হলেও সাধারণ মানুষের জন্য তা নাও হতে পারে। নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্ত ভোটের হিসেবে দেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে নাকচ করে তাদের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল 2014-এর 5 জানুয়ারি নির্বাচন। নির্বাচন পূর্ব সহিংসতায় প্রাণ গিয়েছিল শতাধিক মানুষের। 2015-এর 5 জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে 20 দল টানা অবরোধের ডাক দিলে মারা পড়েন আরও 55 জন মানুষ। তবে এবছরে 5 জানুয়ারির চিত্র একেবারেই ভিন্ন। 2 বড় দল রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করলেও ঘটেনি কোনো সহিংসতা, নেই কোনো আন্দোলন কর্মসূচিও। ভিন্ন ভিন্ন সমাবেশ করে উভয় পক্ষ থেকেই রাজনীতিসুলভ বক্তব্য এসেছে। এ থেকে বোঝা যাচ্ছে যে রাজনীতিবিদরা, বিশেষ করে নেতৃত্ব, যদি রাজনীতিসুলভ আচরণ এবং বচন ব্যবহার করেন তাহলে রাজনীতি সাংঘর্ষিক হয় না। তবে এমন আপাত শান্তিপূর্ণ পরিস্থিতিকে স্বাভাবিক বলতে নারাজ কোনো রাজনীতিক। অতীত দখলের উন্মত্ত প্রতিযোগিতায় যখন সহিংসতা হয়, আমরা তখন অনেক সময় মনে করি বেশ রাজনৈতিক দারুণ আন্দোলন হচ্ছে, কিন্তু এটা ঠিক রাজনৈতিক আন্দোলন না, এটা হলো রাজনীতির ক্ষমতা দখলকে কেন্দ্র করে উপরের ছড়ি ঘোরানো। বাংলাদেশের রাজনীতিতে একটা নিরবিচ্ছিন্ন আক্রমণ চলছে সাধারণ মানুষের উপরে। শ্রমজীবী, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের উপর একটা নিরবিচ্ছিন্ন আক্রমণ চলছে। সেই আক্রমণে তাদের পাশে দাঁড়ানোর শক্তি কিন্তু খুবই কম। আপাত দৃষ্টিতে এই জন্য মনে হয় রাজনীতিতে একটা নিষ্ক্রিয়তা অথবা নির্জীবতা কাজ করছে, কিন্তু এই নির্জীবতাটা আপাত, প্রকৃত অর্থে কিন্তু প্রচণ্ড অসন্তোষ একটা এখানে ধুমায়িত হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, সুস্থ রাজনীতির স্বার্থে বিএনপিকে যেমন সহিংস রাজনীতি থেকে দূরে থাকতে হবে, তেমনি
আওয়ামী লীগকেও হতে হবে পরমত সহিষ্ণু। আমরা পেয়েছি। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন আর ফেরা পর্যায়ে থাকছে। নারী গৃহকর্মীর সাথে এখন থেকে তাদের নিকটাত্মীয় পুরুষদেরও চাকরি দেবে সৌদি সরকার, জানালেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। কংগ্রেসকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কড়াকড়ি, নির্বাহী আদেশে তোপের মুখে বারাক ওবামা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। নারী গৃহকর্মীর সাথে এখন থেকে তাদের নিকটাত্মীয় পুরুষ শ্রমিকও নেবে সৌদি সরকার। নারীদের নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশের অনুরোধে সিদ্ধান্ত নিয়েছে দেশটি, এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সম্প্রতি সৌদি আরব সফরের বিষয়ে জানাতে বুধবার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দুদেশের বৈঠকে নারী গৃহকর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়। দুই পক্ষের আলোচনায় এই সিদ্ধান্ত হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ার বিষয়টি ঝুলে আছে সে দেশের পছন্দের প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রমিক নেয়ার প্রস্তাবে জটিলতায়। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ সচিব জানান, জর্ডানে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বিলুপ্ত ছিটমহলবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে জানানো হয়, ভুয়া ভিসায় বিদেশি মানুষ পাঠিয়ে প্রতারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ এরই মধ্যে শুরু করেছে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস। চলতি বছরের মধ্যে 4G চালু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তারানা হালিম বলেন, 4Gর জন্য নিলাম হবে। আগ্রহী মোবাইল অপারেটরদের যে কেউ নিলামে অংশ নিতে পারবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে চায় সরকার, তবে তা হতে হবে নিরাপদ। গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তারানা হালিম বলেন, এজন্য শিগগিরই ফেসবুক, গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সাথে বৈঠক হবে। তবে ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার কোনো চিন্তাভাবনা সরকারে নেই বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কংগ্রেসকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের কড়াকড়ির বিষয়ে নির্বাহী আদেশ দেয় রিপাবলিকান ও অস্ত্র বিক্রেতাদের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই ধরনের নির্বাহী আদেশ কংগ্রেসের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা শামিল বলে উল্লেখ করেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার পল রায়ান। আর ক্ষমতায় গেলে আইনটি পরিবর্তনের কথা জানিয়েছে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যে কোনো সিদ্ধান্ত কংগ্রেসের মাধ্যমে নেওয়া উচিত, তবে প্রেসিডেন্ট ওবামার আদেশ বহাল রাখার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন। মঙ্গলবার অস্ত্র নিয়ন্ত্রণ আইন কড়াকড়ির ঘোষণা দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পরিকল্পনার বিস্তারিত তুলে ধরার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ওবামার আদেশ অনুযায়ী অনলাইনে অস্ত্র বিক্রেতা সহ সব বিক্রেতাদের অতীত ইতিহাস যাচাই এবং রাষ্ট্রের দেওয়া তথ্য অনুযায়ী মানসিক অসুস্থ পারিবারিক সহিংসতার শিকার মানুষের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না। ক্লেমন খেলা সংবাদ এবার। ফুটবল বঙ্গবন্ধু গোল্ড কাপ আগামীকাল যশোরে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এরই মধ্যে বাংলাদেশে আসতে শুরু করেছে দলগুলো। বাংলাদেশের দুটি দলের সাথে থাকছে বাইরের 6টি দেশ। নিরাপত্তার অজুহাতে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে ফুটবল টুর্নামেন্ট এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যশোরে এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রীতি ম্যাচে টিকিট বিক্রি নিয়ে তালগোল পাকিয়েছে জেলা ফুটবল ফেডারেশন। সে অভিজ্ঞতা থেকে এবার বাফুফে নিজেরাই দায়িত্ব নিয়েছে টিকিট বিক্রির। স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা অনুযায়ী যশোরের প্রতি ম্যাচে 12,000 ও ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে 21,805টি টিকিট ছাড়া হবে বলে জানায় ফুটবল ফেডারেশন। যশোরে টিকিটের সর্বোচ্চ মূল্য 300 ও সর্বনিম্ন মূল্য 50 টাকা। ঢাকায় হসপিটালিটি বক্স 2,000 টাকা এবং সর্বনিম্ন গ্যালারি টিকিটের দাম 100 টাকা।
নিজ দলের ফুটবলারদের ঘরেই রাখার ব্যবস্থা পাকা করে ফেলল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অন্য দলের কাছ থেকে নেওয়া দলের 12 ফুটবলারের চেক বাফুফের মাধ্যমে ফেরত দিয়েছে ক্লাবটি। বুধবার ফেডারেশন ভবনে বাফুফের সাধারণ সম্পাদকের হাতে 12টি চেক তুলে দেওয়া হয়। এর আগেও দলবদলের মৌসুম শুরুর আগেই অগ্রিম টাকা নিয়ে ক্লাব ও খেলোয়াড়দের ঝামেলা কম হয়নি। এবার গোপন সেই চুক্তি প্রকাশ্যে নিয়ে এলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলের 12 ফুটবলার মৌসুম শুরুর আগেই নাম লিখিয়েছিল ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল কেসি ও চট্টগ্রাম আবাহনীতে। ফুটবলারদের সাথে সমঝোতা করে তাদের নেওয়া চেক বাফুফের কাছে হস্তান্তর করেছে শেখ জামাল ক্লাবের কর্মকর্তা আশরাফুদ্দিন আহমেদ চুন্নু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নর্মস আছে সেই নর্মসের মধ্যে আমি যতটুকু বুঝি যে খেলোয়াড়রা যদি আগে কোনো টাকা পয়সা নিয়ে থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা বিপদে পড়বে যদি টাকাটা ফেরত দিয়ে দেয়। কারণ হচ্ছে যখন লোমেন্স ল্যান্ডে যাবে তখনই কিন্তু এটার দলবদলের সুযোগটা থাকবে। আমার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্লেয়ার, এই ক্লাবে এই খেলোয়াড়রা আগামী বছরও খেলবে আমি আশা করি। বাফুফের সাধারণ সম্পাদক জানান, শেখ জামালের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, আর ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে নজর রাখা হবে বলে জানান বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি। জেন্টলম্যান এগ্রিমেন্ট বলে তো আমাদের পেশাদারি লিগের কোনো কিছু নাই, আর তাই যদি করতাম তাহলে আমাদের ক্লাবগুলোকে আমরা অবশ্যই ধন্যবাদ দিব। আমি বলবো যে আমাদের বর্তমানে আমাদের দেশের যে স্ট্যান্ডার্ড, আমি বলবো না যে খুব ছোট বেশি কম, যে পারিশ্রমিক তারা পাচ্ছে আমি বলবো অনেক বেশি। কোনো প্লেয়ারের যদি কোনো কমপ্লেন থাকে, পার্টিসিপেটিং যে কোনো কারোরই যদি কোনো বিষয়ে কোনো ইস্যু থাকে, অফকোর্স তারা তো সেটা বিএফএফের অ্যাটেনশনে আনবে, এবং তারা যেটা আনলো সেগুলো আমরা ফর্মালি রিসিভ করেছি, আমরা দেখছি, এখন আমাদেরকে দেখার জন্য সময় লাগবে, এবং আমরা আমাদের প্রপার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর রয়েছে সেটা আমরা ফলো করব। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নিজামীর ফাঁসি বহালের প্রতিবাদে জামাতের হরতাল শুরু, কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর, দণ্ড বহালে স্বস্তি অ্যাটর্নি জেনারেলের। রায়ে সন্তুষ্ট আওয়ামী লীগ, রায় দ্রুত কার্যকরের দাবি মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের, দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল। এবং বেগম জিয়ার ব্যক্তিগত সংকট সমাধানে আলোচনার সুযোগ নেই বলেছেন হানিফ, বিএনপির পক্ষে জনসমর্থন দেখেই সংলাপ নাকচ করছে সরকার, মন্তব্য রিজভী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। আর এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।